তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রক্তবীজ 2 এই সিনেমাটা নিয়ে। তা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই ভাবতে পারছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা কোথাকার। তা আমি অ্যাকচুয়ালি আমার নিজের বন্ধুর বাড়িতে এসেই রিভিউটা করছি, কারণ বাড়িতে গিয়ে যদি রিভিউটা করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, হলের বাইরেও এই বৃষ্টির কারণে অনেকটাই টাইম নষ্ট হয়েছে। তা এবার যেহেতু ওর বাড়িটা আগে পড়ে এবং আমার বাড়িটা একটু দূরে হয়ে যায়, তার জন্য আমি ওর বাড়িতে এসেই রিভিউটা করছি। তা দেখুন, এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে এই সিনেমার মধ্যে একটা গ্র্যান্ডনেস অবশ্যই আছে ফার্স্ট পার্টের তুলনায়, সেটা কিন্তু আপনারা স্ক্রিনে পরিষ্কারভাবে বুঝতে পারবেন, কারণ বিভিন্ন ফরেন লোকেশনে গিয়ে শ্যুট করা হয়েছে গানগুলো, বিশেষ করে ফরেন লোকেশনে গিয়ে শ্যুট করা হয়েছে থাইল্যান্ডে। সেগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তারা একটা গ্র্যান্ডনেস কিন্তু আনার চেষ্টা করছে, সেই জিনিসটা ভালো লেগেছে। এবং পারফরমেন্সের যদি বিষয়ে আসি, পারফরমেন্স কিন্তু এখানটা প্রত্যেকের বেশ ভালো, বিশেষ করে অঙ্কুশের চরিত্র, সে এখানটা মূলত মেন অ্যান্টাগনিস্ট, তার কাজ কিন্তু বেশ ভালো লেগেছে আমার এখানটায় দেখতে। এবং পঙ্কজ সিংহর চরিত্রে এখানটা আবির চট্টোপাধ্যায় অভিনয় করেছে অ্যাজ ইউজুয়াল, তাকে ফার্স্ট পার্টেও যেরকম অভিনয় লেগেছিল ভালো, সেখানটাও কিন্তু তার ক্যারেক্টারটা এখানটা বেশ ভালো লেগেছে। একটু মাস্কুলিনভাবে প্রেজেন্ট করা হয়েছে কিছু কিছু জায়গায়, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং ভিক্টর ব্যানার্জির স্ক্রিন অন টাইমটা অনেকটাই কম, তারও কাজ বেশ ভালো লেগেছে। এবং সীমা বিশ্বাস, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। এবং মিমি চক্রবর্তী, তাকেও কিন্তু খারাপ লাগেনি। এবং কাঞ্চন মল্লিক, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এই সিনেমাটার না নেগেটিভ দিক সব থেকে বেশি। এবং এই সিনেমাটা হয়ে গেছে কি, মানে টাইগার 3 এর লাইট ভার্সন। আমি কেন বলছি টাইগার 3 এর লাইট ভার্সন, যদি আপনারা এই সিনেমাটা হলে গিয়ে দেখেন, কেন আমি টাইগার 3 লাইট ভার্সন মেনশন করলাম সেটা কিন্তু আপনারা সিনেমা দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কারণ টাইগার 3 এর গল্পটা যেই পাথে আগে মানে হাঁটে, সেই পাথেই কিন্তু এই সিনেমাটা কাইন্ড অফ হাঁটে, কিন্তু সেটা পরিষ্কারভাবে কিন্তু বোঝা গেছে। এবং এই সিনেমার মধ্যে দেখুন, এই সিনেমার না স্ক্রিন প্লে এবং স্টোরি লিখেছে যিনি আসেন, এবং স্ক্রিন প্লেটা সত্যি খুব বাজে হয়েছে। স্ক্রিন প্লেটা কিন্তু মানে খুব ড্র্যাগ করেছে এবং প্রচণ্ড ফ্ল্যাটভাবে কিন্তু স্ক্রিন প্লেটা এগায়। এবং স্ক্রিন প্লের মধ্যে মানে এই সিনেমাটা মূলত স্ক্রিন প্লেটার মধ্যেই মেন ফ্লসগুলো লুকিয়ে আছে। কারণ এখানটায় কিছু কিছু সিন হচ্ছে, হুট করে সেই সিনের মাঝখানে মাঝখানে চলে যাচ্ছে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স, এবং সেই ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সগুলো এমনভাবেই আসছে, সেগুলো একটা ক্ষেত্রে আমি বলবো যথাযথ, বাট দুটো ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স রাখা হয়েছে সেটা একদম আননেসেসারি বলে মনে হয়েছে। একটা সীমা বিশ্বাসের একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স রাখা হয়েছে, সেটা কেন রাখা হয়েছে, কি বৃত্তান্ত, তার কোনো জাস্টিফিকেশনও নেই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, মানে সেই জিনিসটা দেখতেও কোথাও না কোথাও খুব একটা যে ভালো কিন্তু লাগছে না, মানে মনে হচ্ছে ওটা জোর করেই ওই সিনটাকে রাখা হয়েছে। কারণ ওটা যদি গল্পের সাথে মানে গল্পের ন্যারেটিভের সাথে যদি ফ্লোতে আগে এগিয়ে যেত ওই ব্যাক স্টোরিটা সীমা বিশ্বাসের, তাহলে বেস্ট হতো। কিন্তু ওটা যেহেতু গল্পের সাথে কোনো কানেকশন রাখছে না, তার জন্য ওটা আননেসেসারি বলে কিন্তু মনে হয়েছে। বা একটা জায়গায় যখন একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স দেখানো হবে, অঙ্কুশ একটা যখন ওই মানে একটা আর্মস ফ্যাক্টরির মধ্যে অঙ্কুশকে দেখানো হবে, সেখানটা মিমি চক্রবর্তী ফ্ল্যাশব্যাকে বলবে যে অঙ্কুশকে কেন ওখানটা দেখেছে, ওই জায়গাটাও নাকি ঠিকঠাক করে মানে ওইখানে কি করছে অঙ্কুশ, কেন যাচ্ছে অঙ্কুশ, ওইটারও কোনো জাস্টিফিকেশন নেই। এবং এখানটা না ইনভেস্টিগেশনটা মানে কোনো প্রোগ্রেশনই দেখানো হয়নি ফার্স্ট হাফের মধ্যে, মানে ইনভেস্টিগেশন মানে হচ্ছেই না বলতে গেলে। এবং ফার্স্ট পার্টে যদি রক্তবীজ 1টা দেখেন, ওটা ইনভেস্টিগেশনটা যেইভাবে দেখানো হয়েছিল প্রত্যেকটা জিনিসগুলো, সেগুলো না প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল। এখানটা কিন্তু সেই ইনভেস্টিগেশনগুলো কিন্তু ইন্টারেস্টিং কোনোভাবেই কিন্তু ছিল না। হ্যাঁ, আরও একটা পজিটিভ দিক আছে, যেটা হচ্ছে অঙ্কুশের যে বিজিএমটা হয়েছে অঙ্কুশের জন্য পার্টিকুলারলি, সেটা কিন্তু শুনতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং এখানটায় স্ক্রিন প্লের মধ্যে আননেসেসারি গান ঢুকে যাচ্ছে। দেখুন, রক্তবীজ 1-এর প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু এই সিনেমাতে একটাও গান কিন্তু ভালো কিন্তু হয়নি। প্রত্যেকটা গান ঝুল, এবং প্রত্যেকটা গান এমনভাবেই প্লেসমেন্ট করা হয়েছে, সেটা মনে হচ্ছে আননেসেসারি, সেটা জোরপূর্বক বলে মনে হচ্ছে। ওই জায়গায় আপনি কিন্তু বোর ফিল করবেন। এবং স্ক্রিন প্লেটা এতটাই ফ্ল্যাট এবং এতটাই ফ্ল্যাট গেছে বলে জিনিসগুলো তখন ড্র্যাগ হচ্ছে বলে মনে হচ্ছে। মানে স্ক্রিন প্লেটা মনে হচ্ছে তখন যদি সিনেমার গল্পটাকে আরেকটু যদি ছোট করা হতো, আই থিঙ্ক বেটার হতো। কারণ 2 ঘন্টা 33-34 মিনিটের সিনেমা, এটা কোনোভাবেই কিন্তু জাস্টিফাইড কিন্তু করে না এতটা বড় রানিং টাইম। যদি সেইভাবে যদি গল্পটাকে ডেভেলপ করা হতো, আই থিঙ্ক বেটার হতো। এবং এবং অঙ্কুশ এখানটায় যে সে একজন টেরোরিস্ট হয়ে উঠছে, তার যে কি মোটিভ আছে, সেই মোটিভটাই এখানটায় কোনোভাবেই কিন্তু ক্লিয়ার কিন্তু করা হয়নি। তার মোটিভটাকেও যদি এখানটায় স্ট্যাবলিশ করতে পারতো, সেই জিনিসটাকেও যদি ক্লিয়ার করতে পারতো,
তাহলে কিন্তু সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগতো, সেই জিনিসটাও হয়নি। এবং এখানটায় যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা হয়েছে সেগুলো খুব একটা ভালো নয়। এবং এখানটা একটা ফার্স্টেই সিনেমার শুরুতে একটা মক ড্রিলের সিকোয়েন্স রাখা হয়েছে, এবং মক ড্রিলের মধ্যে দেখানো হচ্ছে যে ওখানটা প্র্যাকটিস করা হচ্ছে যে ওখানটায় মানে একজন টেরোরিস্ট ভাগছে এবং 4-5 জন সিআইএসএফ জওয়ান মিলে ওখানটায় ট্র্যাক ডাউন করার চেষ্টা করছে ওই মক ড্রিলের মধ্যে। এবার ওই জায়গাটায় একজন টেরোরিস্ট এবং বাদবাকি 4-5 জন সিআইএসএফ, ওই জায়গাটা না জাস্টিফাইড কিছুতে হয় না ওই মক ড্রিলটার মধ্যে। তাহলে সেইভাবেই সিকোয়েন্সটাকে ডিজাইন করতে হতো যে 4-5 জন ওখানটায় আছে টেরোরিস্ট, এবং সেইভাবে সিকোয়েন্সটাকে ডিজাইন করলে কি ওই মক ড্রিলটা দেখতে ভালো লাগতো। মানে একজনের পিছনে 4-5 জন ধাওয়া করছে, সেটা কোনোভাবেই ভালো কিন্তু লাগে না। এবং বললাম স্ক্রিন প্লে প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাট, গানগুলো ভালো লাগে না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে ফার্স্ট পার্টে, তবুও বলবো যে দেখুন ফার্স্ট পার্টটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিন্তু সিনেমা নয়, তবুও বলবো কিন্তু উইন্ডোজ কিন্তু ওটার মধ্যে একটা অনেস্ট অ্যাটেম্প্ট ছিল, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বাট এটা দেখে কোথাও না কোথাও মনে হচ্ছে যেহেতু ফার্স্ট পার্টটা সাকসেস হয়েছে, এর জন্য সেকেন্ড পার্টটা তারা কোনোভাবে এনক্যাশমেন্ট কিন্তু করতে চেয়েছে, এবং লাস্টে একটা ক্লিফ হ্যাঙ্গারও তারা ছেড়েছে। এবার ক্লিফ হ্যাঙ্গারে যদি যাই ফার্স্ট পার্টে কি দেখানো হচ্ছে যে গোবিন্দ দাঁত মাজে না, ওই আইটেম নাম্বারে আমরা অঙ্কুশকে দেখতে পেয়েছি, এবং আমরা জানতাম না যে অঙ্কুশের লাস্টে গিয়ে ক্যামিও থাকবে রক্তবীজ ওয়ানে। কিন্তু লাস্টে যখন রক্তবীজ ওয়ানে তার ক্যামিওটা রাখা হচ্ছে, মানে এই মানে একদম পোস্ট ক্রেডিট সিনে তার যখন ইন্ট্রোটা করা হচ্ছে, সেও একজন মুনির আলম। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে না সেই জিনিসটা কিন্তু হাই দিতে পারে, সেই জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগে, কারণ গল্পের পুরো আর্কটা কমপ্লিট করছে। এবার এখানটায় একজনের ক্যামিও রাখা হয়েছে, কারণ রক্তবীজ 3ও পরবর্তীকালে আসবে, এবং সেই ক্যামিওটা স্ট্যান্ড অ্যালোন দেখতে ভালো লাগছে, কিন্তু কোনোভাবেই সেই জিনিসটা হাই দিতে পারছে না, কারণ গল্পটাই তো পুরোপুরিভাবে ফ্ল্যাট, স্ক্রিন প্লেটা তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে লাস্টে গিয়ে যখন ওই সিকোয়েন্সটা আনা হচ্ছে, ওই পোস্ট ক্রেডিট সিনটা, সেটা কোনোভাবেই কিন্তু হাই কিন্তু দিতে পারছে না। হয়তো দেখতে ভালো লাগছে স্ট্যান্ড অ্যালোন, কিন্তু হাই কিন্তু দিতে পারছে না। তা মূলত এই সিনেমাটা এই সব সমস্যার মধ্যে ভোগে, এবং আরও কিছু সমস্যা আছে যেগুলো ডিটেলে কথা বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। আমি চাই না আপনাদের জন্য এই সিনেমাটা স্পয়লার হয়ে যাক। তা ওভারঅলে বলবো যে রক্তবীজ 2 খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, কারণ প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল এই সিনেমাটা নিয়ে, এবং মানে এক্সপেকটেশনও ছিল এই সিনেমাটা নিয়ে, কিন্তু সেই এক্সপেকটেশন লেভেল কিন্তু একদমই ম্যাচ করতে পারেনি এই সিনেমাটা। তা আপনারা যারা দেখতে যেতে চাইছেন এই সিনেমাটা, অবশ্যই হলে গিয়ে দেখে আসতে পারেন, কারণ এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত রাখলাম, আপনাদের মতামত ভিন্নও হতে পারে। এবার আপনারা যারা আজকে গিয়ে হলে দেখেছেন সিনেমাটা রক্তবীজ 2, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে কেমন কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।